আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা ভাঙার গান, এই কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা এই ভাঙার গান কবিতাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারছো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা যদি আজকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে পারো, তাদের আজকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় কি বললাম? ভাঙার গান। এইটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বিখ্যাত জাতীয় কবি। উনার লেখা একটা বিখ্যাত কবিতা রয়েছে, এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। কবিতাটা আশা করি প্রত্যেকে তোমরা পড়েছো। ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। বিদ্রোহী কবি নামে পরিচিত, এটা তো আমরা সেই ছেলেবেলা থেকে শুনে এসেছি, তাই না? কারণ কাজী নজরুলের লেখার মধ্যে একটা বিদ্রোহী মনোভাব কিন্তু সবসময় ফুটে উঠেছে। তার বিদ্রোহী বলে একটা কবিতাও আছে, এটা আমরা প্রত্যেকে জানি। এখানে যেটা একটু মনে রাখার বিষয় সেটা হচ্ছে, যদি বলে প্রথম বিদ্রোহী কবি, তাহলে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে। এইটা একটু মাথায় রাখবে, মাইকেল মধুসূদন দত্ত ইনি হচ্ছেন প্রথম বিদ্রোহী কবি। প্রথম, এই কথাটা মাথায় রাখতে হবে। যদি প্রশ্ন করা হয় যে প্রথম বিদ্রোহী কবিকে, তাহলে আমরা সবাই বলবো মাইকেল মধুসূদন দত্ত। আর যদি প্রথম উল্লেখ না থাকে, যদি এমনি বলে যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত, তাহলে আমরা বলবো কাজী নজরুল ইসলাম। তো উনার এই যে কাব্যগ্রন্থ, মানে এই যে কবিতাটা রয়েছে, এই ভাঙার গান, এই কবিতাটা রয়েছে, এটা নেওয়া হয়েছে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে। ভাঙার গান এই যে কাব্যগ্রন্থ রয়েছে, এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু কবিতাটা নেওয়া হয়েছে। এবং এই কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা, প্রথম কবিতাটাই হচ্ছে আমাদের আলোচ্য পাঠ্য। বোঝা গেল? তবে এখানে একটা কথা বলি, এটা কবিতা হলেও কিন্তু এক ধরনের গান। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে একটা গীতি কবিতা। তাহলে এটা কবিতা হলো এক ধরনের একটা গান। তো এই কবিতায় আমাদের কাজী নজরুল ইসলাম কি বলছে দেখো। আমরা যদি একটু প্রেক্ষাপটটাকে একটু জানার চেষ্টা করি, একটু যদি প্রেক্ষাপটটাকে বুঝি, তাহলে আমাদের কাছে বেশ এই কবিতাটা বুঝতে সাহায্য করবে। মেদিনীপুরবাসী, এই মেদিনীপুরবাসী যারা ছিল, তাদেরকে এক সময় আমরা দেখেছিলাম যে এই কবিতাটার প্রেক্ষাপট থেকে আমরা জানতে পারি যে মেদিনীপুরবাসী যারা ছিল, তাদেরকে ব্রিটিশ সরকার কি করেছে? ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করেছে এবং ব্যাপকভাবে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। সেই জন্য মেদিনীপুরবাসীদের মনের মধ্যে সাহস জোগানোর জন্য, সমস্ত বিপ্লবীদের মনকে উজ্জীবিত করার জন্য তিনি কিন্তু কি করেছিলেন? এই ভাঙার গান কবিতাটা কিন্তু রচনা করেছিলেন। এবং শেষমেশ তিনি কি করেছেন? এই মেদিনীপুরবাসীদেরকে তিনি কিন্তু তার এই যে কবিতাটা রয়েছে, এইটা কিন্তু উৎসর্গ করেছেন। তাহলে আমরা এখানে কিন্তু বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। তাহলে এই ভাঙার গান কবিতাটা কবি কাদেরকে উৎসর্গ করেছেন? মেদিনীপুরবাসী। তো এখানে বিষয় যেটা বলতে চাইছি, এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি একটু নামটা দেখি, ভাঙার গান, কি ভাঙতে বলছে? বাড়িঘর ভাঙতে বলছে, না তালা ভাঙতে বলছে, না কারার লৌহ কপাট ভাঙতে বলছে, কোনটা ভাঙতে বলছে? লাখ টাকার প্রশ্ন, তাই না? এখানে যেটা বলি, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা পরাধীনতার শৃঙ্খল মোচনের মধ্যে আবদ্ধ, আমরা পরাধীনতার মধ্যে আবদ্ধ রয়েছি, তাই না? আমরা পরাধীনতার মধ্যে আবদ্ধ রয়েছি। এই পরাধীনতার শৃঙ্খল মোচনকে আমাদের ভেঙে বেরিয়ে আসতে হবে। আমাদের এই পরাধীনতা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? লৌহ যে দরজা, এবার প্রশ্ন হচ্ছে লৌহ দরজা মানে আবার কোনগুলো? লোহার দরজা? হ্যাঁ, অবশ্যই লোহার দরজা, কিন্তু এখানে কবি যেটা বোঝাতে চাইছেন, লোহার কারাগার। তার মানে ইংরেজ সাম্রাজ্যের তৈরি করা, যে বিপ্লবীদেরকে দমিয়ে রাখার জন্য যে কারাগার তৈরি করেছিল, সেই কারাগারটাকে ভাঙার জন্য কবি কিন্তু বারবার কিন্তু আহ্বান করছেন। কবিতার শুরুতেই আমরা দেখতে পাই, কবি সমস্ত পাঠকবর্গ এবং বিপ্লবীদের উদ্দেশ্যে, এই কবিতাটা যারা পড়ছে সকলের উদ্দেশ্যে তিনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন যে আমাদের এই পরাধীনতার শৃঙ্খল মোচনকে ভেঙে বেরিয়ে আসতে হবে, আমাদের সকলকে একত্রিত হতে হবে। তাহলে আমরা তারপরে কি করতে পারবো? আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তাই আমাদের কবি বলছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট।
তার মানে কারার বলতে কি কারাগার, আর লৌহ কপাট বলতে লোহার দরজা, সেইটাকে ভেঙে ফেলতে বলছে। আর এখানে কবি কি বলছে, ওরে ও তরুণ ঈশান। আচ্ছা, এখানে তরুণ বলতে কাদের কথা বলা হচ্ছে? তরুণ বলতে তোমার মতো আমার মতো যারা যুব সম্প্রদায়, যারা এই ভবিষ্যৎ দেশের নাগরিক, যাদের হাতে দেশের সম্পদ সুরক্ষিত থাকবে, সেই সমস্ত তরুণ বিপ্লবীদের কবি কিন্তু আহ্বান করছেন, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান। প্রলয় মানে কি? ধ্বংস। তার মানে বলতে চাইছে তোরা সেই শিবের মতো, মহাকালের মতো প্রলয় নৃত্য নাচ। প্রলয় নৃত্য নাচতে হবে কার মতো? মহাকালের মতো। মহাকাল যেমন একবার প্রলয় নৃত্য নেচেছিল, পৃথিবী যেমন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছিল, ঠিক সেই রকম ভাবে ইংরেজ সাম্রাজ্যকে তোদের ধ্বংস করে দিতে হবে। তাই তোরা প্রলয় নিশানটা বাজা। উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। দেখো এই যে জায়গাটা রয়েছে প্রাচী, এই প্রাচী মানে কি? পূর্ব দিক। প্রাচী মানে পূর্ব দিক। তাহলে পূর্ব দিক থেকে কি করতে হবে? উরুক প্রাচী, প্রাচীর ভেদি। তার মানে কি পূর্ব দিক থেকে উরুক এবং প্রাচীরটাকে ভেদ করে কি করতে হবে? এই যে সাম্রাজ্য রয়েছে, এই সাম্রাজ্যটাকে একেবারে ভেঙে দিতে হবে। আর কবির সব থেকে আশ্চর্য হচ্ছে কি, কোন বিষয়টা? সত্য কথা বললে নাকি বন্দী হতে হয়। তুমি জীবনে সত্য কথা বলেছো, আর সত্য কথা বলার জন্য তোমাকে বারবার কি করতে হয়েছে? বন্দী হতে হয়েছে। তাই সত্য কথা বলিলে বন্দী হতে হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? তুমি সত্য কথা বলার জন্য তোমাকে বন্দী হতে হচ্ছে, আর এই বিষয়টা ভেবে না কবির একটু হাসিও পাচ্ছে। মুক্ত স্বাধীন সত্য করে, তার মানে আমরা স্বাধীনতার কথা বলতে গেলে আমাদেরকে কি করছে? দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আর এই জন্য কবি বলছে হা 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 পায় যে হাসি। তার মানে এখানে কবির হাসি পাচ্ছে এবং বলছে ভগবান পড়বে ফাঁসি। এখানে ভগবান বলতে কাকে বোঝালো? এখানে ভগবান বলতে মাথায় রাখবে তরুণ বিপ্লবীদের, শিবরূপী বিপ্লবী, এক কথায় শিবরূপী বিপ্লবী যারা রয়েছে তাদের কথা কিন্তু এখানে বললো। এবং আমরা দেখতে পাই কবি আমাদেরকে আবার আবেদন করছে, মার হাক ওই হৈদরি হাক। আচ্ছা, হৈদর, এই হৈদর কথার অর্থ হলো সিংহ। হৈদর মানে কি? সিংহ। তার মানে বলতে চাইছে যে সিংহের মতো গর্জন করতে হবে। কিন্তু এখানে হৈদরি বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত আলীর কথা বলা হয়েছে। তাহলে হৈদরি হলো হযরত আলী। এই হযরত আলী যখন একবার হুঙ্কার দিতেন, তখন প্রতিপক্ষ যারা থাকতো তারা ভয়ে কিন্তু পিছিয়ে যেত। তাই এখানে বলছে তোরাও সেই হৈদরির মতো হাঁক দে, হায়দারের মতো হাঁক দে, তাও তবেই তো ইংরেজ সাম্রাজ্যের ভিতটা নড়ে উঠবে, কেঁপে উঠবে। তোরা কি সব চুপচাপ বসে বসে দিন কাটাবি? কবি কিন্তু আমাদেরকে ব্যঙ্গ করে বলছে, তোরা কি সব চুপচাপ এইভাবে অন্যায়টাকে মুখ বুজে মেনে নিবি? নিশ্চয় না। তাহলে আমাদেরকে বসে বসে দিন কাটানো যাবে না। তাই কবি আবারও সেই একই বার্তা, লাথিমার ভাঙরে তালা। তাহলে লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, যত সব বন্দি মানে কি? যেখানে বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছে, সেই সমস্ত যে বন্দিশালা রয়েছে সেখানে কি করতে হবে? আগুন জ্বালাতে বলছে, আগুন জ্বালিয়ে উপরে ফেলে দিতে বলছে। তার মানে এক কথায় ইংরেজ সাম্রাজ্যের অস্তিত্বকে মুছে দিতে হবে। এখানে সেই বার্তাই কবি কিন্তু দিয়েছে। তো আমরা মোটামুটি বিষয়টা এভাবে বুঝলাম। এবার আমরা একটু লাইন বাই লাইন বিষয়টাকে একটু বোঝানোর তোমাদের চেষ্টা করছি। দেখো কবিতার শুরুতেই কবি কি বলছে? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কলে লোপাট। তার মানে বুঝতেই পারছো কারাগার, কারার বলতে কারাগার, ওই লৌহ কপাট মানে হচ্ছে লোহার দরজা। ভেঙে ফেল, লোপাট, লোপাট মানে কি? একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, যার কোনো স্মৃতিচিহ্ন কিচ্ছু থাকবে না, সেইটার কথা এখানে কিন্তু কবি বলছে। তারপরে কি বলছে? রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট, দেখবে জমাট কখন, রক্ত কখন জমাট হয়? তোমরা দেখবে যে যখন একটা মানুষকে বা পশুকে হত্যা করা হয়, সেখানে দেখবে রক্ত আস্তে আস্তে জমাট হতে 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 কি হয়? লাল থেকে রক্তটা কিন্তু কালো হয়ে যায়, তাই না? এই কালোটা তো একটা কলঙ্কের প্রতীক। এখানে সেটাই বলছে, রক্ত জমাট বেঁধে কি হয়েছে? শিকল পূজার পাষাণ বেদী। বেদী মানে কি? বেদী মানে হচ্ছে মঞ্চ। তাহলে শিকল পূজার যে পাষাণ বেদী রয়েছে সেখানে কি লেগে রয়েছে? রক্ত জমাট বাঁধা অবস্থায় রয়েছে। ওরে ও তরুণ ঈশান,
এখানে তরুণ ঈশান মানে হচ্ছে সেই ভগবান রূপী বিপ্লবী যারা রয়েছে, যারাই আমাদেরকে আগামী দিনের মুক্তির স্বাদ দিতে পারে, সেই সমস্ত তরুণ ঈশানদেরকে বলছে, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাদ। তার মানে কি, ধ্বংসের লীলা চালাতে বলছে। ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর ভেদী। দেখো এখানে প্রথমে আছে প্রাচী আর পরে আছে প্রাচীর। প্রাচী আর প্রাচীর কিন্তু এক নয়। প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, আর প্রাচীর মানে কি, সেটা হচ্ছে দেওয়াল। তো এখানে বলতে চাইছে যে পূর্ব দিক থেকে উড়ে আসুক প্রাচীরটাকে ভেদ করে। তো এখানে প্রাচী আর প্রাচীর এটা কিন্তু যমক অলংকার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। এইটা একটু প্রত্যেকে খাতায় লিখে দেবে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য করে। তার মানে কবি প্রশ্ন করছে যে গাজন, আচ্ছা গাজন হচ্ছে একটা উৎসব, এই গাজনের উৎসবের বাজনাটা বাজাতে বলছে, আর কি বলছে কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা। আরে আমাদের দেশে আমরাই রাজা হব, ইংরেজরা কি করে রাজা হতে পারে? তারা তো আমাদের দেশে অতিথি, তারা আমাদের দেশে কেন আমাদের দেশে এসে তারা শাসন করবে? ওরা তো মালিক না, ওরা তো রাজা না। আমাদের দেশে বাইরেকার লোক এসে যদি আমার এলাকা নাস্তানি করে নিশ্চয়ই তোমরা মেনে নিবে না। তো ব্যাপারটা ঠিক সেরকমই, মুক্ত স্বাধীন সত্য করে। তার মানে সত্য কিছু বলতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে সে সাজা দিচ্ছে। কি সাজা দিচ্ছে এইটা ভেবে লেখকের মানে কবি কাজী নজরুল ইসলামের হাসি পাচ্ছে, বলছে হা 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 পাই যে হাসি ভগবান করবে ফাঁসি। যেই সত্য কথা বলছে তাকে ফাঁসির কাঠগড়াতে এসে ঝুলিয়ে দিচ্ছে। তাই কবি বলছে সর্বনাশী এ শিখায় এ হীন তথ্য কেড়ে। এখানে হীন, হীন মানে হচ্ছে নিচু কাজ। এখানে নিচু কাজ কোনটা? এই যে ভগবানকে ফাঁসি দিচ্ছে, এটা নিশ্চয়ই একটা ভালো কাজ নয়। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। তার মানে এখানে কবি বলছে ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা মানে কি? ভোলা বলতে শিব, ওই যে আমাদের শিব যে পাগলা ভোলার মতো আমাদের উন্মাদ নাচ নেচেছিল, প্রলয় নৃত্য করেছিল, ঠিক সেই রকম ভাবে বলছে ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। একবার দে তো প্রলয়ের দোলা, একবার দে তো। প্রলয় মানে কি? ধ্বংস। গারদ গুলা, গারদ গুলা মানে কি? এই যে ইংরেজ সাম্রাজ্যের তৈরি যে সমস্ত কারাগার রয়েছে সেগুলো জোরসে ধরে হ্যাচ কাটানে। দেখো আমরা সবাই মিলে যদি একটা কারাগারকে এভাবে নড়াতে শুরু করি, কতক্ষণ লাগবে কারাগারটা ভাঙতে? নিশ্চয় বেশিক্ষণ লাগবে না। কিন্তু আমি একা চেষ্টা করলে তো হবে না। তাই কবি এখানে সবাইকে কিন্তু আহ্বান কিন্তু করেছে। সেই জন্য কবি কিন্তু বলেছে জোরসে ধরে হ্যাচকা টানে। আবার কবি কি বলছে? মার হাক, হাক দে হইদরি হাক। কার মতো হাক দিতে বলছে? হইদরি। কাঁধে নে দুন্ডুবি ঢাক। তার মানে কি? কাঁধে কি নিতে বলছে? দুন্ডুবি ঢাক। দুন্ডুবি এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তাই সেই ডাকটা দিতে বলছে, মানে কাঁধে নিতে বলছে সেই বাদ্যযন্ত্রটা। ডাক ওরে ডাক মৃত্যুকে যাক জীবন পানে। তার মানে বলতে চাইছে যে এখানে যুদ্ধ করতে গেলে মৃত্যু আসতে পারে, তাই মৃত্যু আসার ভয়ে কিন্তু আমাকে পিছিয়ে গেলে কিন্তু হবে না। সেই জন্য বলছে মৃত্যুকে স্মরণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জন্য কবি আবারও বার্তা দিচ্ছে ডাক ওরে ডাক মৃত্যুকে যাক জীবন পানে। তার মানে মৃত্যুকে সাথে করে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। নাচে ওই কাল বসে কি, কাটটাবি কাল বসে কি। তাহলে এখানে দেখো কাল বসে কি বলতে এখানে কিন্তু ইংরেজদের শাসন শোষণকেই তুলনা করা হয়েছে, যে আমাদের চোখের সামনে ওরা দাপিয়ে বেড়াচ্ছে। তা আমরা এই বিষয়টা দেখে কি চুপচাপ বসে থাকবো? নিশ্চয় নয়। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। তার মানে কবি আবারও সেই প্রশ্ন করছে, এক কাজ করতো, চল তো আমরা সবাই মিলে কি করি, ওই বিশাল সাম্রাজ্যের ভিতটিকে নড়িয়ে দিই। সাম্রাজ্যের যে ভিত, যেমন যে কোনো জিনিসের একটা ভিত শক্ত থাকলে সেটা মজবুত হয়। তো কবি এখানে কি বলছে? সেই ভিতটাকে নাড়িয়ে দিতে হবে। লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায়। তার মানে কবি এখানে কি বলছে? লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, মানে যত ইংরেজ সাম্রাজ্যের কারাগার রয়েছে, যেখানে যেখানে ভারতীয়দেরকে বন্দি করে রাখা আছে, সমস্ত কারাগারকে ভেঙে নিশ্চিহ্ন করে দিতে বলছে। আগুন জ্বালাতে বলছে। আর আগুন জ্বালালে হবে না, সেটাকে উপরেও ফেলে দিতে হবে। আর এভাবেই ইংরেজ সাম্রাজ্যকে একত্রিত হয়ে উৎখাত করতে হবে। তারই কিন্তু বার্তা কিন্তু কবি কিন্তু এই কবিতায় দিয়েছে। তোমরা প্রত্যেকে কবিতাটা বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।